আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নিউজ ফ্ল্যাশ 71 এর নতুন সেগমেন্ট স্বপ্নতে আমাদের সাথে আসার জন্য। আজকে আমাদের মাঝে আছেন জুলাই আন্দোলনের শহীদ মুগ্ধ ভাইয়ের আপন যমজ ভাই স্নিগ্ধ ভাই, যিনি এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও। Thank you so much for being with us today, Bhaiya. Assalamu alaikum. Walaikum assalam. Thank you so much. It's an honor for me to be here. It is an honor to have you amongst us today, Bhai. Thank you. ভাই, সবার আগে আসলে একটু যদি জিজ্ঞেস করতে পারি, আপনার আর মুগ্ধ ভাইয়ের মানে ক্লোজনেসটা কেমন ছিল? মুগ্ধ আমার যমজ ভাই ছিল। আমরা জন্মের পর থেকে আমরা সবসময় একসাথেই বড় হয়েছি, একসাথেই বেড়ে উঠেছি এবং জীবনে যা কিছু আছে সবকিছু একসাথেই করেছি। আপনারা বলতে পারেন যে আমরা শুধুমাত্র ভাই ছিলাম না, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ড ছিলাম, একজন একজনের সাথে সবকিছু শেয়ার করতাম। সো ওর সাথে আমার রিলেশনটা ওই রকমই ছিল, যেরকম রিলেশন একজন আরেকজনের সাথে বেস্ট ফ্রেন্ড হলে যেরকম রিলেশন হয়। আমি বলবো নট অনলি বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডের থেকে উপরে যদি কিছু থাকে সেটা ওর সাথে আমার রিলেশন ছিল। যখন উনি ডিসাইড করেন দ্যাট হি ওয়ান্টস টু সাপোর্ট দ্য মুভমেন্ট, আপনি কি ওনার সাথে একমত ছিলেন? আপনাদের তখনকার ডিসকাশনস গুলো কি ছিল? জানেন, মুগ্ধ শহীদ হয়েছে 18 জুলাই এবং তখন পর্যন্ত এই আন্দোলনটা ছিল একটা কোটা রিফর্ম আন্দোলন, যেটা আমাদের সবার কাছে মনে হয়েছে, সব স্টুডেন্টদের কাছে মনে হয়েছে যে একটা যৌক্তিক দাবি ছিল স্টুডেন্টদের যে কোটা রিফর্ম করাটা। মুগ্ধ স্টুডেন্টদের অধিকারের সাথে খুব বেশি ইমোশনালি অ্যাটাচ ছিল, যেহেতু খুলনা ইউনিভার্সিটির কনভেনার ছিল সব থেকে বড় অনুষ্ঠানে এবং পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কারণে তার সেইখানে খুব ভালো ইমোশনাল, সেই স্টুডেন্টদের সাথে তার স্টুডেন্টদের রাইটসের সাথে তার ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব বেশি ছিল, যার কারণে ও এবং আমরা যখন দেখেছি যে এটা একটা এমন একটি রাইট, যে রাইটটা আসলে সব স্টুডেন্টদের জন্যই দরকার, তখন ও খুব চেয়েছিল যে এই আন্দোলনকে সাপোর্ট করতে এবং ওর সাথে সাথে আমরা সকল বন্ধুরা একসাথে ডিসিশন নেই যে আমরা এই আন্দোলনকে সাপোর্ট করব এবং এই আন্দোলনে আমরা নিজেরা যুক্ত হব। সেই দিনের কথা কি আপনার কিছু মনে আসে? হোয়াট ওয়াজ দ্য মর্নিং লাইক? কি নিয়ে কথা হলো এবং যখন আপনাদের ইনসিডেন্টটা হলো? আমার এখন স্পষ্ট মনে আছে 18 জুলাই 2024। ওই দিন বাসাতে শুধুমাত্র আমি আর মুগ্ধই ছিলাম, আর কেউ ছিল না। আমার বাবা মা ঢাকার বাইরে ছিল, বড় ভাই ভাবি সবাই ঢাকার বাইরে ছিল। আমার এখনো মনে পড়ে আমরা এর আগের দিন রাতের বেলা, আমরা যেহেতু দুজনে ফ্রিল্যান্সিং করি, আমরা অনেক রাত করে কাজ শেষ করে তারপর ঘুমিয়েছি প্রায় 3টা-4টার দিকে। ঘুমের থেকে উঠেছি 12টার সময় এবং উঠার পরে সেদিন সকাল থেকেই সে চাচ্ছিল যে সে আজকে যেভাবে হোক আন্দোলনে অংশগ্রহণ করবে। তার একদিন আগে আমার একটা ইনজুর হয়, বাইক অ্যাক্সিডেন্টের কারণে আমি একটা ইনজুরিতে পড়ি, যার কারণে আমার হাতে ব্যান্ডেজ ছিল। অ্যান্ড সেই ইনজুরির কারণে আমি সেদিন মানে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু মুগ্ধ যেভাবেই হোক, আমাকে রেখে হোক বা একলা হোক বা অন্য কোনো ফ্রেন্ডকে নিয়ে হোক, যেভাবেই হোক সে আন্দোলনে শরীক হওয়ার জন্য সে মেন্টালি প্রিপেয়ার ছিল এবং খুব বেশি ডিটারমাইন্ড ছিল। তো আমার এখনো মনে পড়ে, ও যখন কাউকে পাচ্ছিল না যে কে ওর সাথে যাবে, ও আমাদের আরেকটা ফ্রেন্ড আছে, তাকে ফোন দিয়ে খুব বলে তারপর বাসায় নিয়ে এসে তারপর একসাথে সে আন্দোলনে বের হয়েছে। অ্যান্ড আমার মনে পড়ে যে 5:30টার সময় আমার ওই ফ্রেন্ডের থেকে আমার কাছে কল এসেছে অ্যান্ড ফ্রেন্ড আমাকে বলতেছে যে মুগ্ধর গায়ে গুলি লাগছে, তুই তাড়াতাড়ি ক্রিসেন্ট হসপিটালে আয়। আমি তখন মনে করছি হয়তো বা রাবার বুলেট লেগেছে অথবা ওইরকম সিরিয়াস কোনো ইনজুরি না, ও যেভাবে আমাকে বলেছিল। বাট তারপরও আমার কিরকম যেন একটু মানে মনের ভিতরে একটু খারাপ লাগতেছিল। আমি গিয়েছি এবং ক্রিসেন্ট হসপিটালে যাওয়ার পর যখন ওর কাছে গিয়েছি, ওকে দেখে মনে হয় না যে ও আর নাই। ওকে দেখে মনে হচ্ছিল যে ও ওখানে রেস্ট করতেছে, হয়তো বা খুব টায়ার্ড অথবা মাথা ফাটছে, যার কারণে সে ওখানে রেস্ট করতেছে। আর আমি ওর কাছেও যাইনি, আমি ওকে ডিস্টার্বও করতে চাইনি। কিন্তু আলটিমেটলি 5 মিনিট পরে ডাক্তার এসে আমাকে কনফার্ম করলো যে ওর তো কোনো হার্ট বিটস পাওয়া যাচ্ছে না, হি ইজ নো মোর। তখন আমি বুঝতে পেরেছি যে, এবং ও যেভাবে শুয়েছিল ওকে দেখলে কেউ বলবে না যে হি ইজ নো মোর। ওকে দেখে মনে হচ্ছিল রেস্ট নিতেছে, খুব আরাম করে রেস্ট নিতেছে, খুব টায়ার্ড হওয়ার পর ঘুমাইলে যেরকম রেস্ট নেই সেরকম রেস্ট নিচ্ছিল। তো ডাক্তার যখন আমাকে এটা কনফার্ম করছে, আমি এট ফার্স্ট আমি বিশ্বাস করতে পারি নাই। এন্ড আমার মনে হচ্ছে আমি ডাক্তারকে বলছিলাম যে আমার সামনে আবার একটু টেস্ট করার। ওটাকে কি বলে? ইসিজি আমার সামনেই আবার
ইসিজি করিয়েছে মুগ্ধর, and আমি সেখানে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে ওখানে কোনো রিয়াকশন নাই ওর হার্টবিটে। তারপর আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমার তখন মানে মাথার মধ্যে কি চলছিল আমার এখন সেটা খেয়াল নেই। আমি তখন কিছু চিন্তা করতে পারতেছিলাম না। আমি ইনস্ট্যান্টলি তখন জাস্ট একটাই ফোন কল করেছি, সেটা আমার বড় ভাইকে, এন্ড বড় ভাইকে বলেছি যে তোমরা যেখানেই আছো এখনই ঢাকার উদ্দেশ্যে রওনা দাও, ডাক্তাররা বলতেছে মুগ্ধ নাকি আর নাই। আর এটা এতটুকুই বলতে পারে। আমি ফোন কোথায় গিয়েছে আমি জানি না। তারপরে আমি আর কারোর সাথে কোনো কথা বলতে পারিনি। তারপরে দিনগুলো কেমন ছিল, এন্ড দেন যখন আপনি 5ই অগস্টে যখন আপনারা জানতে পারলেন তখন আপনাদের অনুভূতিটা কেমন ছিল? মুগ্ধ শহীদ হয়েছে 18 তারিখে। 18 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত অনেক বড় একটা গ্যাপ ছিল, এবং আপনারা হয়তো বা জানেন না, মুগ্ধ শহীদ হওয়ার পরে ওকে দাফন করা নিয়েও আমাদের অনেক ব্যাক পোহাতে হয়েছিল। যদি একটু বলতে পারেন এটা নিয়ে আর একটু বিস্তারিত। ওকে চেয়েছিলাম আমাদের দাদুকে যেখানে দাফন করানো হয়েছে সেখানে দাফন করানোর জন্য, কিন্তু সেখানে যাওয়ার পর সেখানে যখন দাফন করতে আমরা অ্যাপ্রোচ করেছি, সেই কবরস্থানের কর্তৃপক্ষ বলেছে পুলিশের এনওসি অথবা পুলিশের পোস্টমর্টম রিপোর্ট বাদে তারা দাফন করতে অ্যালাউ করবে না। আমরা কি জানতে পারি এটা কোন কবরস্থান? আমি কবরস্থানের নাম বলতে চাচ্ছি না। তো আমরা যখন আমরা থানাতেও পাঠিয়েছি মানুষ যে পুলিশে এনওসি দেওয়ার জন্য, তখন সিচুয়েশন এত খারাপ ছিল। 18 জুলাইতে ইন্টারনেট শাটডাউন করে দেয়, মুগ্ধর শহীদ হওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ইন্টারনেট শাটডাউন করে দেয়, এন্ড কারফিউ জারি করে দেয়, যার কারণে পুলিশরাও তখন বলতেছিল যে তারা আমাদেরকে হেল্প করতে পারবে না, তারা এখন কোনো কিছুই করতে পারবে না এই বিষয়ে। সো আমাদের বাধ্য হয়ে আমাদের বিকল্প পদ্ধতি খুঁজতে হয়, এবং আমাদের এমন একটি কবরস্থান খুঁজে বের করতে হয় যে কবরস্থানে এইসব ফর্মালিটিস নাই, বা এসব ফর্মালিটিস থাকলেও আমরা সেখানে দাফন করতে পারবো। তো আলটিমেটলি আমরা এরকম একটা কবরস্থান বের করি যেটা আমাদের বাসার থেকে অনেকটাই দূরে এবং খুবই একটা প্রত্যন্ত জায়গায়, এবং শেষ পর্যন্ত সেখানে আমাদেরকে দাফন করতে হয়। আমাদের বাসার পাশেও একটা কবরস্থান আছে, সেখানেও আমরা দাফন করতে পারিনি, সেম রিজনই, এইসব আইনি জটিলতার কারণে। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত অনেক বড় একটা সময়। এই সময়টায় আমাদেরকে আমরা চেষ্টা করেছি আমরা যতটুকু মুগ্ধর শহীদ হওয়ার যে স্পিরিট, সেই স্পিরিট নিয়ে আমরা কাজ করতে পারি। ইন্টারনেট ফেরত এসেছে 23 তারিখে। 23 তারিখে আসার সাথে সাথেই আমি মুগ্ধর ওই যেই ভিডিওটা আছে, পানির যে ভিডিওটা, সেই ভিডিওটা আমার ফেসবুক থেকে পাবলিশ করি, কারণ আমরা চেয়েছিলাম যে মানুষ জানুক যে মুগ্ধ কেন মারা গিয়েছে বা মুগ্ধ কেন শহীদ হয়েছে। অনেকজনই অনেক রকম কথা বলতেছিল, যেগুলা আমাদের রিলেটিভসদের মধ্যে অনেকজন অনেক কথা বলতেছিল। সবকিছু ক্লিয়ার করার জন্য আমাদের ফেসবুক থেকে সেই ভিডিওটা আপলোড করা, এন্ড সেই ভিডিওটা আপলোড করার পর যেটা দেখতে পেরেছি যে এটা মানুষকে বিবেককে নাড়া দিয়েছে, এবং মানুষের কাছে এটি খুব দ্রুতই পৌঁছে যায় সকল মানুষের কাছে। তারপরে আমাদের উপরে নানা দিক থেকে চাপ এসেছে সে ভিডিও সরানোর জন্য, আমাদেরকে বিভিন্নভাবে কাজ করার জন্য নানা দিক থেকে চাপ এসেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমরা আমাদের জায়গা থেকে শক্ত থাকার জন্য এবং আন্দোলনকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য যত রকম সম্ভব আমাদের দিক থেকে চেষ্টা করেছি। যখন আপনারা 5ই আগস্টে ঘোষণাটা শুনলেন তখন আপনার অনুভূতিটা কি ছিল, আন্টির, আঙ্কেলের, আপনাদের সবার? আমার 5ই আগস্টে উপরের দিকে আমরা ঘোষণাটা শুনেছি, আর আমার মনে আছে ঘোষণা শোনার সাথে সাথেই আমার মা আমাকে ফোন দিয়েছে, এন্ড সে কাঁদতে বলতেছিল যে মুগ্ধরা শহীদ হয়েছে, মুগ্ধর মতন এরকম কতজন শহীদ হয়েছে জানি না, কিন্তু এই শহীদদের ত্যাগ বৃথা যায় নাই। শহীদরা অবশ্যই এই স্বাধীনতা দেখে, এই আজকের এই মানুষের আনন্দ উৎসব দেখে তারা হয়তো বা নিজেরা শান্তি পাচ্ছে। আমার বাবাও আমাকে ফোন দিয়েছিল, আমার বাবা আমাকে ফোন দিয়ে একই কথা বলতেছিল যে তোদের ভাইদের যেই ত্যাগ, এই ত্যাগ বৃথা যায় নাই, এই ত্যাগ আল্লাহ মূল্যায়ন করছে, এবং এটা আল্লাহই মালিক, কার উসিলায় কাকে কিভাবে সম্মানিত করবে। তো আল্লাহ এটা এইভাবে লিখে রাখছিল যে এই শহীদদের বিনিময়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ পাবে। তখন যদি একটু এক্সটেন্ড করে বলি, ঠিক নতুন বাংলাদেশ পেলো, এখন যখন আপনার নানান গুজব মানুষ ছড়ায় যে আপনি আর মুগ্ধ ভাই একই ব্যক্তি, তখন আপনাদের কেমন লাগে, বা হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, হোয়াট রেসপন্স ডু ইউ হ্যাভ টু ইট, which is utterly disrespectful যেসব গুজব মানুষ ছড়াতে পারে, বাট 2024-এ এসেও মানুষ যদি এইসব গুজবে কান দেয় এবং কোনো কিছু ভেরিফিকেশন বা ভেরিফাই না করেই যদি এইসব গুজব বিশ্বাস করে, সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এখন ইন্টারনেটের সময়, হাতের কাছে সবকিছু অ্যাভেলেবল। আপনি যদি
প্রমাণ খুঁজতে চান আপনাকে বেশি দূরে যেতে হবে না, আপনি আমাদের স্কুলে যান, উত্তরা স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমরা পড়ালেখা করেছি, এসএসসি কমপ্লিট করেছি। সেখানে প্রত্যেকটা ইট আপনাদেরকে সাক্ষী দিবে যে মুগ্ধ স্নিগ্ধ কারা ছিল। আপনি আমাদের এলাকাতে যান, তো সেখানে গিয়ে খোঁজ করুন, সেখানে আপনাকে প্রত্যেকটা মানুষ আমাদের কথা বলতে পারবে। কারণ আমরা ছোটবেলার থেকেই বড় হয়েছি সেইভাবেই, আমরা মানুষের সাথে মিশে বড় হয়েছি, মানুষের সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে বড় হয়েছি। আর মুগ্ধ যে শহীদ হয়েছে সেই 18 তারিখে এরকম বাজে একটা সিচুয়েশনের সময়ও হাজার হাজার মানুষ মুগ্ধ জানাজাতে অংশগ্রহণ করেছে। মুগ্ধ জানাজা যেখানে হয়েছে সেখানে গিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন, সেখানে প্রত্যেকটা মানুষ সেই জানাজায় ছিল এবং সেখানে মুগ্ধর যে মৃতদেহ সেখানে তারা দেখেছে। তো এটা আসলে নিজের থেকে ভেরিফাই করা খুব কঠিন বিষয় না। আমি সবার উদ্দেশ্যেই বলছি যে একটা গুজব আসলে একটা ফ্যামিলির জন্য অনেক ট্রমাটাইজিং হইতে পারে। তো এসব নিজেদের থেকে শেয়ার করার আগে নিজেরা আগে একটু ভেরিফাই করে যাচাই বাছাই করে শিওর হয়ে তারপর এগুলো নিয়ে কথা বলুন। কিন্তু না জেনেই যখন একটা গুজব নিয়ে কথা বলছেন, এটা অন্যজনের পরিবারের খুব বেদনাদায়ক হইতে পারে। ব্যাপারটা আসলে ভাই, if you ask me personally, প্রচন্ড বেদনাদায়কই একটা জিনিস এবং প্রচন্ড ডিসরেসপেক্টফুল। বিকজ যেখানে সব তথ্য সবার কাছে আছে, ইটস পাবলিক, তখন যখন মানুষ গুজবগুলো ছড়ায়, ইট ইজ জাস্ট আ নিউ লো, ইফ ইউ আস্ক মি। অবশ্যই এটা ডিসরেসপেক্টফুল। মুগ্ধর মতন আরো যারা শহীদ হয়েছে, তারা শহীদ হয়েছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য, যে বাংলাদেশে কারোর প্রতি কোনো বৈষম্য থাকবে না, সবাই ইকুয়াল রাইটস পাবে। আর আজকে মুগ্ধরা শহীদ হয়ে যাওয়ার পর তাদের প্রতি বৈষম্য হচ্ছে এই সব গুজবের মাধ্যমে। যারাই গুজব রটাচ্ছে, তারা যেই দলেরই হোক, যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, তারাও তো দিন শেষে একজন মানুষ, তাদেরও তো একদিন কবরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি অথবা যার যে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিটা দিতে হবে। তো তাদের সেই জিনিসগুলা আসলে মাথায় রেখে তারপর এই গুজবগুলো রটানো উচিত। মানুষ যে শহীদ হয়েছে দেশের জন্য, যে এত বড় একটি অবদান রেখেছে, তাদের ব্যাপারে আসলে কথা বলার মতন যোগ্যতা, আমি যখন কথা বলতে চাই আমি চিন্তা করি যে আমার এই যোগ্যতা আছে কিনা এই শহীদদেরকে নিয়ে কথা বলার জন্য। তো আমাদেরকে এই মেন্টালিটি গ্রো করতে হবে যে আসলে অন্য মানুষের আগে, অন্য মানুষের জন্য কিছু বলার আগে, অন্য মানুষকে ডিসরেসপেক্ট করার আগে নিজের দিকটা চিন্তা করতে হবে যে আমারও একটা ফ্যামিলি আছে, আমারও একটা ভাই বোন আছে, আমাদের সাথে যদি এরকম হতো তাহলে সেটা আমরা কিভাবে নিতাম। নিজের দিকটা চিন্তা করেই তারপর এইসব গুজবে অংশীদার হওয়া উচিত। আই অ্যাবসলিউটলি অ্যাগ্রি উইথ ইউ। এবং জেনারেলি নট অনলি আপনাদেরকে নিয়ে যে গুজব, বাট আমাদের আসলে ব্যক্তি হিসাবে অ্যাজ পিপলও উই শুড রিয়েলি লুক অ্যাট যে আমরা যে গুজব ছড়াই বা না ভেরিফাই করে তথ্যগুলো আমরা বিভিন্ন সময় বলি, এতে করে অন্য মানুষদের লাইফেও কিন্তু অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে। সো দিস ইজ দ্য মেজর টেক ব্যাক ভাই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা কিভাবে করে আপনারা ডিসাইড করলেন যে আপনারা এটা তৈরি করতে চাচ্ছেন? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি গঠন করার উদ্যোগ শুরু হয়েছে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের থেকে। তিনি চেয়েছেন এমন একটি অর্গানাইজেশন রেডি করতে যে সরকারই আসুক না কেন, যারাই আসুক না কেন দেশ পরিচালনার ক্ষেত্রে, যাতে এমন একটি অর্গানাইজেশন থাকুক যে অর্গানাইজেশন এই শহীদদেরকে নিয়ে, এই 24 শহীদদের, 24 আহতদের নিয়ে যাতে সবসময় কাজ করতে পারে, কোনো সরকারি বাধার মুখে যাতে তাদের না, এই ফাউন্ডেশনে না পড়তে হয়। সেই চিন্তা ভাবনা থেকেই এই ফাউন্ডেশনটি গড়ে তোলা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন এই চিন্তাটি করেছে, এবং তিনি এই চিন্তাটি করেছে কারণ তিনি চান যে এই শহীদ, এই আহতরা যাতে সারা জীবন যাতে সেবা পেয়ে যাক কোন একটা অর্গানাইজেশন থেকে, কোনো সরকারের জটিলতায় বা কোনো কিছুতে যাতে তাদের সেবাটা যাতে না আটকে থাকে, সেই চিন্তা ভাবনা থেকে এই ফাউন্ডেশনটি গড়ে ওঠা। এবং এই এখন পর্যন্ত এই ফাউন্ডেশনটি কাজ করছে শহীদ এবং আহত যারা আছে তাদের তালিকা প্রস্তুতকরণ, তাদের প্রাইমারি যে চিকিৎসার খরচ সেগুলো বহনের ক্ষেত্রে। কিন্তু পরবর্তীতে এই ফাউন্ডেশন তাদের পুনর্বাসনের ক্ষেত্রেও কাজ করবে। যারা আহত হয়েছে এবং যারা শহীদ পরিবাররা আছে তাদের পুনর্বাসনের জন্য যা যা করণীয় তা এই ফাউন্ডেশন থেকে উদ্যোগ গ্রহণ করা হবে। সামনে যদি এগিয়ে যায় ফাউন্ডেশনটা, আমরা সেই আশাই রাখবো যাতে করে এটা আরো বড় হয়, যাতে করে শহীদদের পরিবারদেরকে এবং যারা আহত হয়েছে তাদের সাহায্য করতে পারে, তাদেরকে একটা ভালো লাইফ আর লাইফ অফ ডিগনিটি দেওয়াতে সাপোর্ট করতে পারে। সেক্ষেত্রে আপনাদের লং টার্ম ভিশন বা স্ট্র্যাটেজিটা কি?
শর্ট টার্মে তো আপনি বললেন, বাট লং টার্মে আপনারা কিভাবে করে কাজগুলো করতে চাচ্ছেন, বা একটা কাঠামো বা একটা রাফ কিছু যদি আমাদেরকে একটু বলতে পারতেন। লং টার্ম কাজ করার জন্য আমরা ইতিমধ্যে যারা শহীদ পরিবাররা আছে এবং যারা আহতরা আছে তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাদের পরিবারের সদস্য সংখ্যা, এইগুলো তথ্যগুলো আমরা কালেক্ট করছি এবং এই তথ্যগুলো আমরা পেয়ে গেলে আমরা তাদের পুনর্বাসনের কাজে চলে যাব। পুনর্বাসন একটি লং টার্ম প্রক্রিয়া, এটি একদিন 2 দিন বা 1 মাস 2 বছরে, 1 মাস 2 মাসে এটি সম্ভব নয়। যেহেতু পুনর্বাসনের ক্ষেত্রে কয়েকটি পদ্ধতি আছে, যেমন কর্মসংস্থানের সৃষ্টি, তারপর বাচ্চাদের শিক্ষাবৃত্তি, তারপর বাসস্থান সৃষ্টি, এরকম আরো বিভিন্ন প্রক্রিয়া আছে। তো যার পুনর্বাসন যেভাবে করা সম্ভব হবে তাকে আমরা সেভাবেই পুনর্বাসন করানোর জন্য পরিকল্পনা গ্রহণ করছি। শুধুমাত্র তাই নয়, যারা আহতরাও রয়েছে তাদের জন্য সরকার পক্ষ থেকে একটি কার্ড দেওয়ার ঘোষণা এসেছে, যেই কার্ডের মাধ্যমে তারা সারা জীবন যে কোনো হসপিটালেই যাক না কেন তারা ফাস্ট ট্র্যাক সুবিধা এবং সরকারি যে ফ্রি চিকিৎসাটি আছে, বিনামূল্যে যে চিকিৎসাটি আছে সেটি তারা গ্রহণ করতে পারবে। এরকম নানাবিধি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তবে এখনো সম্পূর্ণ আমরা পরিকল্পনাটি শেষ করতে পারিনি, যেহেতু আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। as soon as তথ্যগুলো আমাদের কাছে চলে আসবে আমরা একটি প্ল্যান নিয়ে সবার সামনে হাজির হতে পারবো। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য। এটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কারণ মানুষদেরও জানার দরকার যে কাজ হচ্ছে এনাদেরকে নিয়ে। ইনফ্যাক্ট আমরা মনে করি যে অন্যান্য মানুষদেরও এগিয়ে আসা উচিত টু হেল্প দিস পিপল, বিকজ হয়তো অনেকে নানান কারণে জুলাই আন্দোলনের সময় অনেক কিছু করতে পারেননি, কিন্তু এখন একটা সময় যে যারা করেছে, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদেরকে ওই সাহায্যটা দিই যেটা আমাদের হয়তো আগে দেওয়া উচিত ছিল। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন আপনি? আমাদের শহীদরা যেরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আমিও সেরকম বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে সবাই সবার যে মৌলিক অধিকারগুলো আছে সমানভাবে প্র্যাকটিস করতে পারবে, যেখানে মানুষ নিজের মনের ভাব নির্দ্বিধায় প্রকাশ করতে পারবে। শুধুমাত্র এটিই নয়, আমি চাই বাংলাদেশের এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশ সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমরা যদি অন্য কোনো দেশে যাই সেখানে আমরা মাথা উঁচু করে বলতে পারবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি। এটাই আমার স্বপ্নের বাংলাদেশ। আর ভাই একটু ব্যক্তিগতভাবে যদি we would like to know from a personal, যে এত কিছু হলো আপনার লাইফে ওভার আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম, কিন্তু 6 মাসও কিন্তু ঠিক হয়নি, নিজের মেন্টাল হেলথ বা ওয়েলনেস আপনারটা যেমন আছে, আপনার ফ্যামিলি মেম্বার্সদেরটাও আছে, তো আপনারা কিভাবে করে কোপ করছেন এগুলোতে? বিকজ you've been through a lot and it takes a toll on anybody, losing a family member, not being able to bury them properly, তারপর নানান গুজব শোনা, আর এখন পুরোপুরি কাজ করা, সো এসব কিছু নিয়ে প্রসেস করা, তারপর নিজের লাইফটাকে নিয়ে এগিয়ে যাওয়া, ফাউন্ডেশনটা নিয়ে এগিয়ে যাওয়া। আই এম শিওর আঙ্কেল আন্টিরাও তাদের লাইফে ফেরত, আসলে কখনো তো সেভাবে করে হয় না, কিন্তু যতটুকু পারে সবাই। আপনারা কিভাবে করে কোপ করছেন নিজের সান্ত্বনার জায়গাটা, বা কিভাবে করে মেন্টালি নিজেকে আরো স্ট্রং রেখেছেন, যদি এই পার্টগুলো বলেন। আমি যদি মন থেকে সত্যি কথা বলি, আমরা এখনো স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারি নাই। এখনো আমরা মানে নিজেদের সাথে নিজেরাই যুদ্ধ করে যাচ্ছি। আমার বাবা মাকে আমি দেখি আমার রুমে এসে বসে থাকে, কোনো কথা বলে না, মাঝে মধ্যে চোখ দিয়ে তাদের পানি বের হয়। একটাই কারণ যে এখানে মুগ্ধ থাকতো এবং তারা এখনো মুগ্ধ স্মৃতি জীবনে কখনো ভুলা সম্ভব না, কিন্তু তারা এখনো সেই ট্রমার থেকে বেরো হতে পারে নাই, যে মুগ্ধ আর আমাদের মাঝে নাই। তারা মাঝে মধ্যে আমি দেখি, আমি যখন আমার বাবার সাথে ঘুমাই রাতের বেলা, মাঝে মধ্যে দেখি বাবা স্বপ্নের মধ্যে মুগ্ধর কথা বলতেছে। সো এইটা দেখায় যে আসলে তারা কতটা ট্রমার মধ্যে আছে। আর আমার ব্যক্তিগত কথা যদি বলি, এটা আসলে খুব ডিফিকাল্ট। আমি জানি না আমি আমার সারা জীবনে কখনো এই ট্রমার থেকে বের হতে পারবো কি না, কিন্তু চেষ্টা করতেছি, নিজের সর্বোচ্চটা চেষ্টা করতেছি যে দেশের জন্য কাজ করার জন্য, নিজের পরিবারের জন্য কাজ করার জন্য। আলটিমেটলি আমার একটা পরিবার আছে এবং আমার পরিবারকে নিয়েও ভাবতে হবে। তো সবকিছু মিলে চেষ্টা করতেছি কোঅপ করার জন্য। জানি না কখনো করতে পারবো কি না, এখনো আমার লাইফ একদম আনসেটেল অবস্থায় আছে। আমি আগে যেরকম রুটিন ছিল যে আমি সারাদিন এইসব কাজ করতাম, কিন্তু এখন কোনো রুটিন নাই। সকালে উঠে আমাকে একদিন যেতে হয় শাহবাগ, আরেকদিন যেতে হয় গাজীপুর, আরেকদিন যেতে হয় চিটাগং, এরকম আমার লাইফ আনসেটেল অবস্থাতে আছে। তো চেষ্টা করতেছি সবকিছু গুছিয়ে আনার জন্য। ইনশাল্লাহ যদি
সম্ভব হয়, আল্লাহ যদি ভাগ্যে রাখে, ইনশাল্লাহ চেষ্টা করবো যতদূর সম্ভব স্বাভাবিক হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার ফাউন্ডেশন নিয়ে আমরা আরেকটা প্রশ্ন হচ্ছে যে how can we the people of Bangladesh help you and your foundation more so that আপনারা আরো অন্যান্যদেরকে সাহায্য করতে পারেন? যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তারা তাদের রক্ত দিয়ে এই দেশের প্রতি তাদের যে রেসপন্সিবিলিটি ছিল সেটা পালন করেছে। এখন দেশের প্রত্যেকটা মানুষের এটা রেসপন্সিবিলিটি যে এই শহীদ এবং আহতদের পরিবারদের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ব জ্ঞান থেকেই আমি আশা করব বাংলাদেশের প্রতিটা মানুষ তাদের আশেপাশে যে শহীদ পরিবাররা আছে, যে আহতরা আছে, তাদের প্রতি যে সহানুভূতিশীল দৃষ্টিতে তারা তাদেরকে দেখবে এবং তাদের থেকে যা যা সম্ভব, কেউ যদি তাদের সাথে গিয়ে একটা ভালো করে কথা বলে, সেটাও তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্য। যারা বাংলাদেশের সকল মানুষরা চাইলে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারে, তাদের জায়গা থেকে তারা আমাদের ফাউন্ডেশনে ডোনেট করতে পারে অথবা আমাদের ফাউন্ডেশনকে তথ্য দিয়ে সাহায্য করতে পারে। সবভাবেই তারা আমাদের ফাউন্ডেশনের পাশে দাঁড়াতে পারবে। আমি আগেও বলেছি এটা একটি বেসরকারি ফাউন্ডেশন। এটাকে বেসরকারি করার পিছনে আরেকটা বড় রিজন হলো যে রেসপন্সিবিলিটিটা পুরো বাংলাদেশের মানুষের উপরে দেওয়া, শুধুমাত্র গভর্নমেন্টের উপরে দেওয়া না। সো এটা আমাদের পুরো বাংলাদেশের সকল মানুষদের রেসপন্সিবিলিটি ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়ানো এবং আহত এবং শহীদ পরিবারদের পাশে এসে দাঁড়ানো। স্নিগ্ধ ভাই, আপনার যে কথাটা যে আমরা আসলে ভালো ব্যবহার দিয়েও অনেক কন্ট্রিবিউট করতে পারবো বা তথ্য দিয়েও করতে পারবো, এই কথাটা আসলে আমাদের ভীষণ মন ছুঁয়ে গেল। অ্যান্ড ইটস রিয়েলি থ্যাংক ইউ ফর কামিং হিয়ার টুডে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড লাস্টলি আই উড লাইক টু আস্ক ওয়ান মোর কোয়েশ্চেন। এটা হচ্ছে যে ভাইয়া, মুগ্ধ ভাইয়ের কোন ক্যারেক্টারিস্টিক্স আপনার সবচেয়ে ভালো লাগতো অ্যান্ড আপনার মনে হয় যে এই যে ওনার যে বৈশিষ্ট্যগুলো এগুলা অন্যান্য মানুষদের মধ্যে থাকা উচিত? হি ওয়াজ এ গ্রেট লিডার। যেরকম একজন ভালো লিডার ছিল সেরকম একজন সমাজসেবকও ছিল। 2018 সালে বনানী ফায়ার ট্র্যাজেডি যেটা হয়েছিল এফআর টাওয়ারে, সেখানে ও ফায়ার সার্ভিসকে হেল্প করার কারণে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিল। যখনই কোনো জায়গায় বন্যা হতো, যখনই কোনো জায়গায় অগ্নিকাণ্ড হতো, ওর জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতো সেখানে গিয়ে হেল্প করার জন্য। তো ওর এই বৈশিষ্ট্যটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগতো, যে ও একটা গ্রেট লিডার ছিল, তার পাশাপাশি ওর যে মানবিকতা, এই বৈশিষ্ট্যটা আমার কাছে সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ লাগতো ওর বিষয়ে। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। এবং ধন্যবাদ গেস্ট আজকে আমাদের সাথে থাকার জন্য, নিউজ ফ্ল্যাশ 71কে ফলো করার জন্য এবং আমাদের নতুন সেগমেন্ট স্বপ্ন দেখার জন্য। সাইনিং অফ, আমি কিংবদন্তি। গুড বাই।